সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব ভয়ঙ্কর সব সংবাদ যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। শুরুতেই জানিয়ে দেব মিলছে সবুজ সংকেত, এবছরই দেশে ফিরছেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশের বাইরে শেখ হাসিনা এর মধ্যে অডিও বার্তা সাক্ষাৎকার বহুবার দিয়েছেন তিনি। প্রত্যেকবারই তিনি দেশে ফেরার বার্তা দিয়েছেন। প্রথম দিকে সেটা নিয়ে হইচই পড়ে গেলেও আর প্রভাব ফেলে না তার ফেরার বার্তায়, কারণ তার মাথার উপর রয়েছে ফাঁসির সাজা। অনেকে ধরেই নিয়েছেন যে তিনি কখনোই দেশে ফিরতে পারবেন না, কিংবা ফিরলে ফাঁসি কাটে চড়তে হবে। কিন্তু এবারে তিনি শুধু আত্মবিশ্বাসের সঙ্গে ফেরার কথা জানালেন তাই নয়, স্পষ্ট করে দিলেন এবছরের মধ্যেই দেশে ফিরবেন, 2026 সালের মধ্যেই শেখ হাসিনা। কিন্তু প্রশ্ন, এটা স্রেফ রাজনৈতিক বার্তা ছড়ানোর কৌশল, নাকি বাস্তবিক ক্ষেত্রেই তার ফেরার পথ সময়সীমা বেঁধে দেওয়া বলে দিচ্ছে সরাসরি মাঠে নামার বার্তায় দিলেন মুজিব কন্যা। চুপচাপ বিদেশে বসে এতদিন থেকে সবকিছু সময়ের উপর ছেড়ে দেননি প্রাক্তন প্রধানমন্ত্রী। লড়াই করে জায়গা তৈরির কথা বললেন তিনি, আর এই সাক্ষাৎকারে তুলে ধরলেন বাংলাদেশ রাজনীতির বাস্তবতা। প্রতিটা বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম এবছরই আমার দেশে ফিরব, ফের স্পষ্ট করে জানিয়ে দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্র পুনরুদ্ধার গত ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার দেন, আর ওই সাক্ষাৎকারগুলিতে তিনি দাবি করেছিলেন যে আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরবে দেশে। যদিও কবে সেটা নির্দিষ্ট করে বলেননি, কিন্তু এই সাক্ষাৎকারে নির্দিষ্ট করে বলছেন এই বছরই দেশে ফিরবেন। কোন বিকল্প পথের কথা বলেননি। শেখ হাসিনার বক্তব্য এবং কথার সঙ্গে অনেকে আমেরিকান জেনারেল ডগলাস ম্যাকআর্থারের সঙ্গে তুলনা করছেন। আসলে জেনারেল ডগলাস ম্যাকআর্থার ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রভাবশালী এবং কিংবদন্তি সেনাপতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপানি বাহিনীর তীব্র আক্রমণের মুখে ম্যাকআর্থার ফিলিপাইন থেকে পিছু হটতে বাধ্য হন। প্রাক্তন শেখ হাসিনা বলেছেন তার দেশে ফেরাটা ব্যক্তিগত আকাঙ্ক্ষার বিষয় নয়, বরং দেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের আদর্শ অধিকারের সঙ্গে জড়িত একটি অঙ্গীকার। হাসিনা বলেন তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কোনো স্বাধীন এবং নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার ফল নয়, বরং এটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত পদক্ষেপ। তাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাই প্রসঙ্গ তুলে হাসিনা বলেন পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার মতো ভয়াবহ ট্র্যাজেডি এবং একাধিক প্রাণঘাতী হামলার পরও তিনি দেশের পাশে থেকেছেন। সব প্রতিকূলতা অতিক্রম করে তিনি এবছর ফিরবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। এমনকি দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ শেখ হাসিনা এই সাক্ষাৎকারে। এছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতো পরাশক্তিগুলির কূটনৈতিক আলোচনা এবং বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি তাদের নজরদারি শেখ হাসিনার ফেরার পথকে মসৃণ করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। এদিকে কারা রাজনীতি করবে, কারা রাজনীতি করবে না, সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। দুঃশাসনের হাত থেকে দেশকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই জননেত্রী শেখ হাসিনা। যে নির্যাতনের চিত্র আমরা পেলাম অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর বিশেষ করে 4 তারিখ থেকে যে নির্যাতন শুরু, তখন আমরা খবর পেয়েছিলাম, আমরা অবাক হয়ে গিয়েছিলাম যে এইভাবে আওয়ামী লীগ অফিসে ঢুকে আমাদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে। এবং সবচেয়ে বড় কথা যে সেনাবাহিনী সেখানে এই হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি, বরং একটা রীতিমত ভাত হওয়া। এই বেইমানিটা কেন করলো অবশ্যই এটা তদন্ত হবে। আমরা খোঁজ রয়েছে কারা কোত্থেকে এই কাজটা তারা করলো, কেন করলো। তাদেরকে দেওয়া হয়েছিল মানুষের জানমাল নিরাপত্তা, সরকারি সম্পত্তির নিরাপত্তা দিতে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। আর এখানে উল্টো এই ধরনের একটা ঘটনা ঘটেছে, মা বোনের উপর অত্যাচার করে। একই অত্যাচার, একই এদের মধ্যে এতটুকু মানবতা বোধ নেই। তারা ভাবেটা কি এক মাঘে শীত যাবে? আজকে ওরা যে ঘটনাগুলি ঘটিয়েছে, এইসব ঘটনা যদি তাদের পরিবারের সাথে ভবিষ্যতে জনগণ কি করবে, তারা কোথায় যাবে, কার কাছে আশ্রয় দেবে? এটাকে একবার ভেবে দেখেছে? নাকি মনে করেছে যে আজীবন ক্ষমতায় থাকবে? তারা কিন্তু থাকতে পারবে না। এই অবস্থা তো চলতে পারে না, এই অবস্থা একটা দেশ চলতে পারে না। এটা হলো বাস্তবতা। আজকে আমার একটাই কথা যে এভাবে কোনো দেশ বা দেশের মানুষ বাঁচতে পারে না। শিশুদের নিরাপত্তা নাই, শিশুদের নিরাপত্তা নাই। আমরা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবক মহিলা লীগ, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ থেকে শুরু করে এমন কোনো শ্রেণী পেশা নেই যাদের উপরে অত্যাচার নির্যাতন না। আওয়ামী লীগ অপরাধটা কি করেছে? দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দিয়েছে, বিনা পয়সার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে, দেশের মানুষের জীবন মান উন্নত করেছে। এটাই কি অপরাধ হয়ে গেল? কারণ সুদের ব্যবসা চলবে না? আমি একটা কথাই বলবো যে এইভাবে কোনো দেশ চলতে পারে না। কারাগারের ভিতরে যে মানে অন্যায় অবিচার হতে হবে, কোনো জেল কোড মানা হচ্ছে না, নির্যাতন চালানো হচ্ছে। রাজনীতি করবি কি না করবি সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। আমাদের নির্বাচন করতে দিল না কেন? হ্যাঁ, আমাকে কনভিকশন দিয়েছে, মৃত্যুদণ্ড, আমি করতে পারবো না। কিন্তু আমার আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারতো। আমি তো বলেছিলাম যে আমার একটা তৃণমূল নেতা কর্মী, আমি জানি জনগণের প্রতি বিশ্বাস আছে, তারা আওয়ামী লীগকে ভোট দেবে। আর ওই কারণে ইলেকশন করতে দেয় নাই। আজকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দুঃশাসনের কবল থেকে দেশকে বাঁচাতে হবে, মানুষকে মুক্তি দিতে হবে।
অশিক্ষার অন্ধকার থেকে মানুষকে মুক্তি দিতে হবে। আমার আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেপেলেরা বা মুক্তিযোদ্ধা সন্তানেরা কি অপরাধ করেছে যে তারা পড়াশোনা করতে পারবে না? চাকরিতে পুলিশ বা সিভিল প্রশাসন, মিলিটারি প্রশাসন বা সশস্ত্র বাহিনী থেকে সবাইকে চাকরি থেকে বের করে দিয়ে প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের কারাগারে নিয়ে নির্যাতন চালাচ্ছে। সাধারণত যারা রক্ষা করবে তাদেরও সেই সেনাবাহিনী, বিমান বাহিনী, তাদের বড় বড় অফিসার তাদেরকে পর্যন্ত কারাগারে নিয়ে চরমভাবে নির্যাতন করে যাচ্ছে। জনগণের জানমাল রক্ষা করতে যারা যায় তাদের উপর এই জুলুম কেন? তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কে? আর বাংলাদেশের উন্নয়ন এটা একমাত্র আওয়ামী লীগের অবদান। আওয়ামী লীগ দেশের মানুষের সাথে উন্নয়নশীল দেশ হিসেবে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে দিয়েছিল, একে একে সব ধ্বংস করেছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশের উন্নয়ন একটা উন্নয়নের রোল মডেল ছিল, বিশ্বের বিস্ময় ছিল বাংলাদেশ উন্নয়ন। আজকে সেই বাংলাদেশকে ভিক্ষুক জাতিতে আবার পরিণত করেছে এই বিশ্ব বাটপার ইউনূস আর তার দোসর জামাত শিবির আর এই বিএনপি। এরা যে দেশটাকে সর্বনাশ করে দিল, বাংলাদেশ উদ্ধার পাওয়া অনেক কঠিন, কিন্তু একমাত্র আওয়ামী লীগ পারে। আওয়ামী লীগ ছাড়া আর কেউ পারবে না, কারণ সেই আন্তরিকতা, কর্মদক্ষতা তাদের নেই। বাংলাদেশটাকে তারা চেনে না, জানে না। সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী যারা কারাগারে, তাদের সবাইকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের উপর নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আর একের পর এক যত মানবতা বিরোধী কাজ করেছে এই বিশ্ব বাটপার আর এখন পর্যন্ত বিএনপি সরকার, যুদ্ধ অপরাধী, এরা কি কি অপরাধ করে যাচ্ছে অপরাধের তালিকা করে রাখেন। আল্লাহ দিন একদিন দেবে, এর হিসাব নেওয়া হবে। এত অন্যায়, এত অবিচার খোদার আরশ কেঁপে গেছে, একদিন জবাবই হবে। অন্তত এইটুকু বলতে পারি। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আবার তার মুক্ত রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্যোগ জাতিপিতার স্বপ্নে সোনার বাংলা এবং 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। বাংলাদেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পাশে আমি আছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এদিকে অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, রাজবন্দীদের মুক্তি এবং আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। এদিকে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ, রাজপথে আওয়ামী লীগ। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে সোমবার জারি করা একটি বিবৃতিতে এই রায়কে সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক বলে আখ্যা দেওয়া হয়েছে। মূলত এই রায়ের প্রতিবাদী এবং দল যে ফুরিয়ে যায়নি তা প্রমাণ করতে আগামী বুধবার বাংলাদেশ জুড়ে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে। দলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হাসিনাকে স্তব্ধ করতেই এই একতরফা বিচার করা হয়েছে। একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজে জানিয়েছেন, আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা, মা ও ভাইদের হারিয়েছি। আমার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, তবে এ বছরই আমি আমার দেশে ফিরব। আমার ফেরা ক্ষমতার জন্য নয়, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। বিএনপি বনাম জামাত, নতুন সমীকরণ। আওয়ামী লীগের এই প্রত্যাবর্তনের চেষ্টার মাঝেই বাংলাদেশের বর্তমান শাসক শিবিরেও নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। সম্প্রতি বাংলাদেশের সংসদে বিএনপির এক সাংসদ নাম না করে জামাতে ইসলামীর ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারির দাবি তোলেন। এর জবাবে পাল্টা সুর চড়িয়েছে জামাতও। তারা প্রশ্ন তুলেছে, তারেক রহমানের দল কি আসলে আওয়ামী লীগকে একছত্র বিরোধী শক্তি হিসেবে দেখতে চাইছে? শাসক জোটের এই অভ্যন্তরীণ দড়ি টানাটানির ফায়দা তুলে আওয়ামী লীগ এবার রাজপথে নিজেদের শক্ত প্রদর্শন করতে চাইছে। তবে বিএনপি সরকার এবং প্রশাসন এই মেগা সমাবেশকে ঘিরে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। ইতিমধ্যেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আওয়ামী লীগের প্রথম সারির বহু নেতাকর্মীকে গ্রেফতারও করা হয়েছে। নজর আন্তর্জাতিক মহলের।
বুধবারের এই সমাবেশে ঠিক কত মানুষের জমায়েত হয় এবং আওয়ামী লীগ কতটা জনসমর্থন পুনরুদ্ধার করতে পেরেছে সেদিকেই নজর কূটনৈতিক মহলের। শেখ হাসিনার ভারত থেকে প্রত্যার্পণের দাবি ঢাকা বারবার তুললেও নয়াদিল্লি এখনও এই বিষয়ে কোনো সবুজ সংকেত দেয়নি। শেখ হাসিনা এবছর ওপার বাংলায় ফিরে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ গড়ে তুলতে পারেন কিনা সেটাই এখন দেখার। এদিকে জনগণের পাশে থাকা একজন চিকিৎসককে গ্রেফতার করা গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচারের ওপর নতুন আঘাত। বগুড়ার চিকিৎসক ও জেলা সচিব সভাপতি ডাক্তার শামির হোসেন মিশুকে গতকাল রাত 11:30টার দিকে একটি পারিবারিক অনুষ্ঠান চলাকালে গ্রেফতার করা হয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের কাছে স্বল্প ব্যয়ে চিকিৎসা সেবার জন্য পরিচিত ছিলেন। স্থানীয় পর্যায়ে অনেকে এটিকে বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ হিসেবে দেখছেন। রাষ্ট্র যদি সমালোচনা বা রাজনৈতিক পরিচয়কে অপরাধ হিসেবে দেখতে শুরু করে তাহলে সাধারণ মানুষের আস্থা কোথায় দাঁড়াবে? দেশে গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতার পরিবর্তে প্রতিপক্ষকে হয়রানি করার সংস্কৃতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিএনপি সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলার পরিবর্তে মামলা ও গ্রেফতারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইউনুস এবং তারেক রহমান দুইজনই একই পথের অনুসারী। মিথ্যা মামলা কোনো রাজনৈতিক সমাধান নয়। বিনা অপরাধে একজন মানুষকে অভিযুক্ত করা শুধু ব্যক্তির অধিকারই ক্ষুণ্ণ করে না, বরং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকেও দুর্বল করে। বিএনপি সরকারসহ আইন প্রয়োগকারী সংস্থার উদ্দেশ্যে বলতে চাই, বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা ন্যায় বিচারের নয়, ক্ষমতার অপব্যবহারের প্রতীক। একদিন কিন্তু এই ক্ষমতার অপব্যবহারের জন্য আপনাদেরও বিচার হবে, সেদিন খুব বেশি দূরে নয়। উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আরেক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর বনানী থানার একটি হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ। মামলা তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক এসআই সাইফুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আসামির উপস্থিতিতে এই বিষয়ে শুনানির জন্য আগামী 6 জুলাই তারিখ ধার্য করেছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ। এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক এসআই মোক্তার হোসেন। মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় 2024 সালের 4 আগস্ট দুপুরে মহাখালীতে সেতু ভবনের সামনে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। সেখান থেকে তাদের শাহবাগ যাওয়ার পথে হামলা, গুলি ও হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে উজ্জ্বল মিয়াসহ 25 থেকে 30 জন আহত হন। এই ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। বিচারপতি খায়রুল হককে গত বছরে 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদলের কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে। পর্যায়ক্রমে 7টি মামলায় খায়রুল হককে গ্রেফতার করা হয়। এসব মামলার মধ্যে জালিয়াতি করে রায় প্রদান, হত্যা ও দুর্নীতির অভিযোগে মামলাগুলো ছিল। সবগুলো মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। আপিল বিভাগ 7 মামলায় জামিন বহাল রাখার পর কারাগার থেকে মুক্তির অপেক্ষায় থাকার সময় নতুন করে যাত্রাবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় খোবায়েব নামে এক যুবককে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় গত 23 মে। এই মামলায় গত বুধবার তিনি হাইকোর্ট থেকে জামিন পান। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার জামিন বহাল রাখেন। সেই অনুযায়ী তার মুক্তিতে আর কোনো বাধা না থাকলেও আজ বৃহস্পতিবার আরেকটি মামলায় খায়রুল হকের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। ফলে মামলার আবেদনই তার মুক্তির বাধা হয়ে দাঁড়াল। উল্লেখ্য, সাবেক এই প্রধান বিচারপতিকে আসামি হিসেবে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। গত 17 মে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। বরিশালের মুলাদিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতারের পর হ্যান্ডকাপ-সহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। পরে সমঝোতার মাধ্যমে হ্যান্ডকাপ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বিকেলে বাজার থেকে আওয়ামী লীগ কর্মী রাশেদুল ইসলাম সেতু ভুইয়াকে গ্রেফতার করে মুলাদি থানা পুলিশ। এ সময় স্থানীয় অর্ধশতাধিক লোকজন পুলিশকে ঘিরে ধরে। এক পর্যায়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় আওয়ামী লীগ কর্মী সেতুকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এ সময় হ্যান্ডকাপ ভানিয়ে পুলিশ অনেকটা বিপাকে পড়ে। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে গভীর রাতে পুলিশের দেওয়া চাবি দিয়ে হ্যান্ডকাপ খুলে তা ফেরত দেওয়া হয়।
এ ঘটনায় মুলাদি থানার উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেন। মুলাদি থানার ওসি মোহাম্মদ খান্দেকার সোহেল রানা আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরপরই পুলিশ হ্যান্ডকাপ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তিনি আরও জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিল। ওই মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছিলেন রাশিদুল ইসলাম সেতু ভূঁইয়া। তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নতুন করে মামলা করা হয়েছে। সেতুসহ জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রমের জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকো এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার বিকেল ৩টের দিকে আয়োজিত এই কর্মসূচির পর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ফেনী খাগড়াছড়ি মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। কর্মসূচি থেকে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ভৌগোলিক যোগাযোগ ও জনসেবার দিক বিবেচনায় একটি যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ফেনী খাগড়াছড়ি মহাসড়কের হেয়াকো এলাকায় অবস্থান নেন। এই সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। প্রায় ২ ঘণ্টাব্যাপী চলা এই অবরোধের কারণে ফেনী খাগড়াছড়ি মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনমতামত ও বাস্তব পরিস্থিতি যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। এই বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তারা যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করেন। ফটিকছড়ি উত্তর উপজেলা নাগরিক ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট রাসেল আহমেদ ভূঁইয়া বলেন, ১-১১ সময় ফটিকছড়ির দক্ষিণের নেতারা ষড়যন্ত্র করে ভূজপুরে থানা স্থাপন করেন। এবারও তারা ভূজপুরে নতুন অনুমোদন পাওয়া ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর স্থাপনের জন্য উঠে পড়ে লেগেছে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি উপেক্ষিত করে ভূজপুরে সদর দপ্তর স্থাপন করবে, আমরা তা দেবে না। আমাদের আন্দোলন চলছে, চলবে।